আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন, 6 সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও বিবেচনার উদ্যোগ। গণ অভ্যুত্থানে 848 নেতাকর্মীর প্রাণহানিতে ট্রাইব্যুনালে বিএনপির আরও একটি অভিযোগ, জাতিসংঘের রিপোর্ট অকাট্য দলিল মন্তব্য। জুলাই অভ্যুত্থানে জাতিসংঘের প্রতিবেদনকে সরকারের স্বাগত, বিদেশি নাগরিকদের জন্য অনলাইনে অন অ্যারাইভাল ভিসা কার্যক্রম উদ্বোধন। বিশ্ব সরকার শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুবাইয়ে প্রধান উপদেষ্টা, বিমানবন্দরে আমিরাতের ক্রীড়া মন্ত্রীর অভ্যর্থনা। শেয়ারবাজারে 10 লাখেরও কম বিনিয়োগের ঋণ সুবিধা না নিতে টাস্কফোর্সের সুপারিশ, ভালো শেয়ার আনতে ব্রোকারদের দাবি। এবং টেকসই চামড়া শিল্প গড়ে তুলতে অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে বিশিষ্টজনদের আহ্বান, আরও পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। 6 সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিকতর পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং বিবেচনা গ্রহণের জন্য এই কমিশন গঠন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ হিসেবে 7টি সংস্কার কমিশন গঠন করে। ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে সব কমিশন। কমিশনের সুপারিশগুলো কতটা কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতেই জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হলো। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী গঠন করা 7 সদস্যের এই কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে সুপারিশ করবে এই জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কমিশনের সভাপতি। 6 সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে গঠিত এই কমিশনের অন্য সদস্যরা হলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি ইমদাদুল হক। 6 মাস মেয়াদের এই জাতীয় ঐক্যমত্য কমিশন আগামী 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে। এই কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজিল ইসলাম বলেছেন, জুলাই আগস্ট গণহত্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট একটি অকাট্য দলিল। ট্রাইব্যুনালে অভিযোগ থাকা ব্যক্তিদের বিরুদ্ধে এই রিপোর্ট অনুযায়ী সরকার শক্ত পদক্ষেপ নেবে বলে জানান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দেশব্যাপী 848 নেতাকর্মী ও সমর্থকদের নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে আরও একটি অভিযোগ দাখিল করেছে বিএনপি। মাজহারুক মান্না রিপোর্ট। 84টি এজাহার অনুযায়ী জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনী সহ 500 জনকে আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত অভিযোগটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করে একথা জানান দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক। এতে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। পত্রিকা সহ আমরা এই এজাহারের কপি জমা দিলাম। 118 পাতা পর্যন্ত আছে আমাদের এই শহীদদের তালিকা, আর 500-র উপরে আছে আপনার এজাহারের তালিকা। এই সম্পূর্ণ আজকে জমা দিলাম, ওনারা রিসিভ করে নিয়েছেন। আমরা এই হত্যার সঠিক বিচার চাই। পরে
জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় জাতিসংঘের রিপোর্ট নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। জাতি বিচার দেখতে চায় এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার করতে হবে আমাদেরকে, শুধু বিচার যেন তেন উপায়ে নয়। সেই সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের সাথে যা যা করা দরকার সেটা করা উচিত প্রত্যেকেরই, এবং সবাইকে আমরা যেটা অনুরোধ করছি যে যার জায়গা থেকেই সবাই সহযোগিতা করবেন, কারণ রাষ্ট্র দেশ সবার উপরে। চিফ প্রসিকিউটর বলেছেন, একমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেই জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় অভিযুক্তদের বিচার করা সম্ভব। মাজহর মান্না, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে সরকার স্বাগত জানিয়েছে। সচিবালয় বিদেশি নাগরিকদের জন্য অনলাইনে অন অ্যারাইভাল ভিসা কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। জাতিসংঘের প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী র্যাব বিলুপ্ত হবে কিনা জানতে চাইলে এ বিষয়ে তিনি কোনো উত্তর দেননি। বাংলাদেশের সাথে চুক্তি থাকা দেশগুলোর নাগরিকরা এখন থেকে বিমানবন্দর ও স্থলবন্দরে 10 মিনিটে ভিসা পাবেন। 30 দিনের জন্য এই ভিসা দেওয়া হবে। ইউরোপ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ 14 দেশের নাগরিকরা এই সুবিধা পান। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজ করা এবং পাসপোর্ট আবেদনের জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে 999 এ জানাতে বলা হয়েছে। অন অ্যারাইভাল ভিসা পেতে অনেক সময় ধরেন একটু সময় যায়, কারো 45 মিনিট 1 ঘন্টা এরকম সময় লেগে যায়। বাট এই সিস্টেমটা এখন যেটা করা হচ্ছে, এই সিস্টেমটা যদি কার্যকরী হলে এটা প্রায় 10 মিনিটের ভিতরে উনি অন অ্যারাইভাল ভিসাটা পেয়ে যাবে। এই জন্য অন অ্যারাইভাল এই ভিসাটা পাওয়ার জন্য ওনার কাজ হবে যে আমাদের অনলাইনে তারা যে তাদের ইনফরমেশনটা দিয়ে দিলে যে আমাদের এখান থেকেই তার কাগজপত্র সব ঠিক পেলে বলে দিবে, ওই একটা কোডও দিয়ে দিবে। এখানে বাংলাদেশে আসার পর এই কোডটা দেখানোর পরে শুধু সে ওই তার এই ডলারে পেমেন্টটা করে সাথে সাথে ভিসাটা পেয়ে। সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইসির সাথে 2 ঘণ্টার বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করে তাদের দল। সকল রাজনৈতিক দলের নির্বাচন করার অধিকার রয়েছে উল্লেখ করে নিবন্ধন আইন বাতিলের দাবি জানান তিনি। উচ্চ আদালতে নিবন্ধন নিয়ে জামায়াত ন্যায় বিচার পাবে বলেও প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ইসির কাছে আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন তারা। বলেন, 300 আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে জামায়াত। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। 300 আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামের আছে। আমরা 300 আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি। প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলছে, অফিসিয়ালি সেন্ট্রাল ডিক্লারেশন হয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থায় বিএনপি সমর্থন করে না। তিনি আরো বলেন, যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের পরিস্থিতি সহজ হবে। দুপুরে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। জাতিসংঘের প্রতিবেদনে স্বস্তি প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আয়নাঘরের মাধ্যমে প্রমাণিত হয়েছে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সচেতনভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চেয়ে মির্জা ফখরুল বলেন, জনগণই ঠিক করবে এদেশে কারা রাজনীতি করবে আর কারা করবে না। এটাতে আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্যর ঘটনাটাই, যে সত্য যে সমস্ত ঘটেছে সেগুলো উদ্ঘাটিত হয়েছে। প্রবলেমটা হচ্ছে আমাদের জাতিসংঘ যখন বলে তখন আমরা সবাই সেগুলো বিশ্বাস করি, আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকেই বিশ্বাস করতে চায় না। তো যাই হোক, আজকে আমি বলবো যে ধন্যবাদ জানাতে চাইবো জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসছে, তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে। যে গণহত্যা হয়েছে সেটা তার নির্দেশ হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে। এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া, আজকে সেটাই ফুটে এসছে যে তার
নির্দেশে এই সংস্থাগুলো ঘটেছে। নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড, যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না। বিশ্ব সরকারের শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুবাই পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহুইল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। ডক্টর আহমেদ বেলহুইল আল ফালাসি সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তারা দুই দেশের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী খাসেব আল হামৌদি উপস্থিত ছিলেন। শেয়ার বাজারে 10 লাখ টাকার কম বিনিয়োগ থাকা ব্যক্তিদের শেয়ারের বিপরীতে ঋণ সুবিধা না দেওয়ার সুপারিশ করেছে পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্ক ফোর্স। সেকেন্ডারি বাজারে বিনিয়োগের 6 মাসের অভিজ্ঞতা না থাকলে তাদেরকেও ঋণ সুবিধা না দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সুপারিশ বাস্তবায়িত হলে শেয়ারের ফোর্স সেল বন্ধ হওয়ার পাশাপাশি বাজারে গতি আসবে বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বরগাজীমের রিপোর্ট। পুঁজিবাজারের উন্নয়নে আইনকানুন সংশোধন সহ বিভিন্ন বিষয়ে সুপারিশের জন্য গত 7 অক্টোবর 5 সদস্যের টাস্কফোর্স গঠন করে বিএসইসি। শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ দুটি বিষয় মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড নিয়ে মঙ্গলবার বিএসইসিতে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে টাস্কফোর্স। সুপারিশের মধ্যে রয়েছে শেয়ার বাজারে 10 লাখ টাকার কম বিনিয়োগ আছে এমন বিনিয়োগকারীকে শেয়ারের বিপরীতে ঋণ সুবিধা না দেয়া, গৃহিণী, শিক্ষার্থী সহ নিয়মিত আয়ের উৎস নেই এমন বিনিয়োগকারীকে ঋণ সুবিধার বাইরে রাখা। বিনিয়োগকারীকে দেওয়া ঋণের মেয়াদ হবে 6 মাস থেকে 1 বছর। মেয়াদ শেষে তা নবায়ন করা যাবে। ঋণদাতা প্রতিষ্ঠান ঋণের 25% বেশি একক কোনো শেয়ারে ঋণ হিসেবে বিতরণ করতে পারবে না। সুপারিশগুলোকে ইতিবাচকভাবে দেখছে বিএসইসি। 17টা টিওয়ার ছিল, তো এর মধ্যে তো মার্জিন রুলসটাও ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ মিউচুয়াল ফান্ডের বিষয়টাও ছিল। মার্জিন লোনে যারা ইনভেস্ট করবে তাদের রিস্কটা বিবেচনার কিছুটা রিস্ক কমানো হয়েছে এবং আমরা মনে করি যে এর মাধ্যমে আগামীতে যে মার্জিন রুলের থেকে যে অতিরিক্ত ফোর্স সেল আসা, প্যানিক সেল আসা, সেই বিষয়গুলো কমে যাবে। আমরা মনে করি আগামীতে পুঁজিবাজার একটা ম্যাচিউরড পুঁজিবাজার দেখতে পারবো, যেখানে গ্রোথ হবে সেটা সাস্টেনেবল হবে। আরও কিছু বিষয়ে কাজ করার তাগিদ দিয়েছেন ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। আমাদের যে ডেইলি ভলিউম, সেই ভলিউম আপনার কোন অবস্থায় 400-500 কোটি ছাড়িয়ে যেতে পারছে না, কিন্তু 400-500 কোটি টাকার ভলিউমে তো দিস মার্কেট ইজ আনসাস্টেনেবল। বিনিয়োগকারী ছাড়া বাজার টিকবে না। বিনিয়োগকারী অ্যাট্রাক্ট করার জন্য সেটা যে নতুন কোম্পানি আনতে হবে, বড় কোম্পানি আনতে হবে, ভালো কোম্পানি আনতে হবে, মার্কেটে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে, ট্রান্সপারেন্সি এনশিওর করতে হবে, কোনোটাই হচ্ছে না। নির্বাচনের আবহ তৈরি হলে শেয়ার বাজার আরও গতি পাবে বলেও মনে করেন তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। দেশের টেকসই চামড়া শিল্প গড়ে তুলতে পরিবেশ বান্ধব শিল্পায়ন ও শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত এবং জীবনমান উন্নয়নে অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনেরা। বাংলাদেশের টেকসই চামড়া খাত বিনির্মাণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে কারখানাগুলোর পরিবেশ সুরক্ষার পাশাপাশি সিইটিপি বাড়াতে সরকারের আরও পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের তাগিদ দেন অংশীজনরা। আলিমার রাজির। দেশের অন্যতম পুরনো ও বিপুল সম্ভাবনার খাত হওয়ার পরেও সুষ্ঠু পরিকল্পনা ও সিদ্ধান্তহীনতায় অন্যতম সমস্যা জর্জরিত খাত হয়ে উঠেছে চামড়া শিল্প। ভয়াবহ দূষণে প্রাণ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি ছড়াচ্ছে চর্মসহ বিভিন্ন সংক্রামক রোগ। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় মাটি ও বায়ুর পাশাপাশি দূষিত হচ্ছে নদী ও জলাশয়। এ খাতের পরিবেশগত উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে চ্যানেল আই কার্যালয়ে আলোচনা। চামড়া শিল্পে অব্যবস্থাপনা এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ন্ত্রণে শ্রমিকদের অধিকার নিশ্চিতের পাশাপাশি মাঠ পর্যায়ে নজরদারি ও আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। এই যে অ্যাসিডগুলো ব্যবহার হচ্ছে, অ্যাসিড যারা ব্যবহার করছে ওয়ার্কাররা, তাদের এখানে ল্যাক অফ নলেজের একটা বড় ধরনের বিষয় আছে, যেটার কারণে কিন্তু এই পরিবেশগত জায়গাটাতে এটা একটা বড় ধরনের প্রভাব। সলিড ওয়েস্টের জন্য কোনো প্রভিশনই রাখা হয় নাই। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা কি হবে, স্টিল টুডে এটার কোনো সমাধান এখনো হয় নাই। বলা হচ্ছে এটা 9 একর বা 10 একরের মধ্যে হবে। দলসর নদী, আপার স্ট্রিম, লোয়ার স্ট্রিমিং, সো এটা কিন্তু পুরো ইকোসিস্টেমটাকে ইমপ্যাক্ট করছে। সো হাউ উই ক্যান, মানে এটা কিন্তু আমাদের এখন বাবার বিষয়। শ্রমিকদেরকে এবং মালিক পক্ষকেও আমরা বিভিন্ন রকম এই সচেতনতামূলক কার্যক্রম আমরা
পরিচালনা করছি, তাদেরকে সচেতন করছি যাতে তারা এই স্বাস্থ্য সেবাগুলো নিশ্চিত। যে দেশের চামড়া দিয়ে পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করতে পারছি না, সেখানে আসলে ব্যবসায়ীদের মধ্যে এই অ্যাজিলিটিটা অনেক বেশি হওয়া উচিত ছিল এতদিনে। সেইখানে আমরা সেই প্যাশন, আবেগ বা এই ধরনের কোনো বিষয় দেখতে পাইনি। পরিবেশ বান্ধব শিল্পায়ন সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা যেমন নিশ্চিত করবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে উঠবে বাসযোগ্য পৃথিবী। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে তো আমরা আসলে ফেল করেছি, তবে আমাদের আশা করছি আমরা খুব শীঘ্রই এটা পারবো। এবং এর জন্য আমাদের যেহেতু দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে আমাদের কিছু চুক্তিও হয়েছে, তারা নেওয়া শুরু করলে আমাদের সলিড ওয়েস্টের সমস্যাটা মিটে যাবে। যে ধরনের কেমিক্যাল আমরা তৈরি করি, ওয়েস্ট তৈরি হয়, সেগুলি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিউজ করা সম্ভব। তো আমরা ধীরে ধীরে, কারণ রিউজ যদি আমরা করি তাহলে আমার পরিবেশে ওই যে কেমিক্যালগুলো আসবে না। তো আমরা এখন বাধ্যতামূলক করছি হলো যে ক্রোমটা তৈরি হয়, ক্রোম ফ্লোরটা তৈরি হয়, সেটা যেন রিসাইকেল করে বা রিউজ করতে পারে। সরকার কিন্তু যদি প্রোডাকশনের দিকে যান তাহলে হবে না। সরকারের দ্বিতীয় কাজ হচ্ছে ফ্যাসিলিটেট করা। কাজটা করতে হবে কিন্তু শিল্পপতিদের, শিল্পের যারা মালিক তাদের করতে হবে। তারা যেন স্বল্প প্রফিটে সন্তুষ্ট না থাকেন, তারা এটাকে একটা টেকসই প্রক্রিয়াতে নিয়ে অনেক কাজ করেন। মনে রাখতে হবে যে শ্রমক্ষেত্রের সমস্যা এত এবং এত বিচিত্র, এত মানে এটি 90 দিনে গুছিয়ে আনা খুব কঠিন কাজ, কারণ এখানে কাউকেই বাদ দেওয়া যাবে না। আর এটি শত বৎসরের সমস্যা। আমাদের ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার বন্ধের পাশাপাশি এই শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। ট্যানারির যে কারখানাগুলো হাজারীবাগ থেকে যে গেল, সেটারও কিন্তু 7 বছর হয়ে গেছে এবং 7 বছরে কিন্তু তেমন কোনো আমরা সলিউশন এখনো বের করতে পারিনি। যেই জায়গায় যাওয়া উচিত ছিল সেখান থেকে বরঞ্চ পিছন দিকে যাচ্ছে। সলিড ওয়েস্টের সমস্যার সমাধান হয়নি। তারপরে আমাদের যে প্যারামিটারগুলো আছে সেগুলো অ্যাড্রেস করতে হবে আমাদের সবাই। আমরা কিন্তু একটু অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে এবং সেই অ্যাকশন প্ল্যান করতে হলে কিন্তু আমাদের এই পয়েন্টগুলো নিয়ে কাজ করতে হবে। এবং যেটা আমাদের জন্য দরকার, আমাদের দেশের জন্য দরকার এবং আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচানোর জন্য দরকার। আর সেই কাজটি করতে হলে আমাদের সবাইকে এক হতে হবে, একসাথে এগিয়ে আসতে হবে এবং একসাথে কাজ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অনুষ্ঠানের আয়োজক সলিডাস সুইস ও ওশি ফাউন্ডেশন। আয়োজনের সহযোগী সবুজের অভিযান ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেদার স্টাডিজ, গণস্বাস্থ্য কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঢাকার মোহাম্মদপুরের জুবায়ের মাহমুদ আফরি ছোটবেলা থেকে অনুরক্ত হন গোলাপ ফুলের প্রতি। বিচিত্র গোলাপ ফোটানোর পর এবার তিনি বাড়ির ছাদে ফুলের রং, আকার, উৎপাদন আর সৌন্দর্যের নানান দিক নিয়ে কাজ করছেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ছোট ছাদের উপরে বাহারি রঙের গোলাপের আয়োজন। ঢাকার মোহাম্মদপুরের জুবায়ের মাহমুদ আফরির ফুলের প্রতি এই বিশেষ ঝোঁক ছোটবেলা থেকেই। তবে বিজ্ঞানসম্মত উপায়ে গোলাপ উৎপাদনের অনুশীলনটি করেছেন গত 7-8 বছর ধরে। আমার মা থেকে আমি এই অনুপ্রেরণাটা পাই। 85 থেকে আমার ছাদে আপনার 10-20টা গাছ সবসময় আছে, গোলাপ গাছ। এটা করতে করতে আমি 2020-এ বাংলাদেশের একজন পায়োনিয়ার আছে মির্জা সাহেব, ওনার বাগান থেকে ভীষণভাবে ইন্সপায়ার্ড হই। দেন আমি এই গোলাপটাকে মানে এক্সটেন্সিভ ওয়েতে নিয়ে যাই। এটা একটা মানে কম্প্রিহেন্সিভ রোজ গার্ডেন বলতাম। এক এক টবে এক এক জাতের গোলাপ, মোট 40 জাতের গোলাপ রয়েছে এখানে। সবকটি গাছ রঙিন হয়ে আছে ফুলে ফুলে। এই অনুশীলনের মূল লক্ষ্য প্রতিটি গাছ থেকে মানে এবং সংখ্যায় সর্বোচ্চ গোলাপ প্রাপ্তি। তার ভিতরে যে পটেনশিয়ালিটিটা আছে সেটাকে নিংড়ে নিয়ে আসা, তার সর্বোচ্চটা বের করে নিয়ে আসা। এটার আসল সৌন্দর্য আপনি আজকে পাচ্ছেন না। এটা যদি ঠিক 1 সপ্তাহ আগে আপনি দেখতেন, আপনার একদম বলতেন যে এটা বাগানের 1 নম্বর গাছ। এটা প্রিন্সেস ডি মোনাকো। একটা স্টিকের ভিতরে অনেকগুলো না? অনেকগুলা দেখেন, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। ফুল ও গাছ বিষয়ে তার অভিজ্ঞতাকে পৌঁছে দিতে চান দেশের সব ফুল চাষীদের মাঝে। প্যাশনের সাথে নলেজ ইনকর্পোরেট করে আমি আপনার প্রতি বছর নিজের আমার বিগত বছরের পারফরমেন্সটাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এই প্যাশনটাকে আমি ছড়িয়ে দিতে চাই বাংলাদেশে। আমি রোজ কালচারকে রিভাইভ করতে চাই। রকমারি গোলাপের মুগ্ধতায় আকৃষ্ট হয়ে রীতিমতো গবেষণায় নেমেছেন জুবায়ের মাহমুদ আফরি। 40 প্রজাতির অধিক গোলাপের শোভা ছড়াচ্ছে এখানে এবং এই গোলাপ নিয়ে আগামীতে এই কর্মপরিকল্পনাকে আরও প্রসারিত করতে চাচ্ছেন। ঢাকার মোহাম্মদপুরের
আফরির গোলাপ বাগান থেকে। শাইখ সিরাজ, চেন্নাই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা ৩টা ৫ হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। ব্যবসা, কর্মসংস্থান, উচ্চশিক্ষা, চীনের সঙ্গে বহুমুখী যোগাযোগ বাংলাদেশের চাইনিজ ভাষা শেখার গুরুত্ব বাড়িয়েছে। মেগা প্রকল্প বাস্তবায়ন, বাণিজ্য সহ নানান কারণে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব বৃদ্ধিতে বহু তরুণ দেশে চাকরি খুঁজতে চাইনিজ বা ম্যান্ডারিন ভাষা শিখছেন। ভাষা প্রশিক্ষকরা বলছেন চীনা ভাষার দক্ষতা তরুণদের ক্যারিয়ার এগিয়ে নিতে সাহায্য করছে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। চীনের অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশে কী ধরনের প্রভাব ফেলছে তার আঁচ পাওয়া যায় ঢাকার ভাষা শিক্ষা কেন্দ্রগুলোতে। গেল কয়েক বছরে বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ব্যাপকভাবে চীনা ভাষার চর্চা বেড়েছে। দেশে ও দেশের বাইরের সুযোগ কাজে লাগাতে ইংরেজির পর তরুণরা এখন সবচেয়ে বেশি খোঁজ নিচ্ছেন চাইনিজ বা ম্যান্ডারিন ভাষার। যেহেতু দীর্ঘদিন চাইনিজের সাথে কাজ করছি, তো ভাষা জানা থাকলে আসলে বেশ কিছু সুবিধা আছে। হয়তো চাইনিজের সাথে কোনো কোম্পানিতে বা কোনো জায়গায় কাজ করার ইচ্ছে আছে। বড় ভাই চাইনিজ প্রজেক্টে চাকরি করে, পরে আমাকে ওখানে ঢুকাইছিল চাকরি করার জন্য। আমি 6 মাস মতো করছিলাম। দেখতেছি ওখানে দুভাষী আছে, আবার মানে দুভাষী থেকে শুনতেছি এখানে পড়ে চীনে যাওয়ার সুবিধা আছে। আমার হাজব্যান্ড উনি একজন দুভাষী, সে যখন চাইনিজে কথা বলে বাসায় এসে, তখন আমার খুব ভালো লাগে। আমি চাই আমার হাজব্যান্ডের মতো চাইনিজ শিখে জব করতে চাই। প্রশিক্ষকরা বলছেন বিচিত্র চাহিদা চাইনিজ ভাষার প্রতি তরুণদের আগ্রহী করে তুলছে। তো 1-2 ছাত্র নিয়ে শুরু করেছি, এখন তো দেখতেই পাচ্ছেন ক্লাস ভর্তি ছাত্র। যুবক শ্রেণী বেশি শিখছে, তাদের চাকরির প্রয়োজন। তবে একটা বড় অংশ আছে যারা ব্যবসা করতে চায়, যেহেতু চাইনিজ কোম্পানিতে একটু উচ্চ বেতনে চাকরি পাওয়া যায়, সে কারণেই যাদের যোগ্যতা কিছুটা কম তাদের জন্য এটা একটা বাড়তি যোগ্যতা দিচ্ছে। স্কলারশিপে যারা যেতে চায় তারা প্রায় সবাই আমাদের কাছে আসে, চাইনিজ শেখে। পরিবর্তিত বিশ্বে এগিয়ে যেতে মাতৃভাষায় দক্ষ হওয়ার পাশাপাশি একাধিক ভাষা শেখার তাগিদ দিচ্ছেন প্রশিক্ষকরা। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। জীবদ্দশায় কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি ছুটির ঘণ্টা খ্যাত চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান। এ নিয়ে আক্ষেপ ছিল তার পরিবারের সদস্যদের। অবশেষে মৃত্যুর প্রায় 3 বছর পর আজিজুর রহমানকে মরণোত্তর 21 পদক দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার আক্ষেপ এতদিনে দূর হয়েছে বলে জানিয়েছে নির্মাতার পরিবার। জাজামুল মিন্টু রিপোর্ট। 1958 সালে এদেশ তোমার আমার চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন আজিজুর রহমান। তার নির্মিত প্রথম চলচ্চিত্র সয়ফুল মুলক বদিউজ্জামাল মুক্তি পায় 1967 সালে। মোট 53টি চলচ্চিত্র নির্মাণ করেছেন আজিজুর রহমান। ছুটির ঘণ্টা তার সবচেয়ে আলোচিত চলচ্চিত্র। এছাড়া অশিক্ষিত, মাটির ঘর, জনতা এক্সপ্রেস, অতিথি, লাল কাজল, রঙিন রূপবান, দিল সিনেমাগুলোও পেয়েছে জনপ্রিয়তা। রাষ্ট্রীয় পদক না পেলেও কোনো আক্ষেপ ছিল না আজিজুর রহমানের। জীবদ্দশায় কখনো এ নিয়ে হতাশা প্রকাশ করেননি। তবে আজিজুর রহমান বেঁচে থাকলে এমন সংবাদে খুশি হতেন বলে জানান তাঁর মেয়ে আলিয়া রহমান বিন্দি। আমার বাবা তো ডিজার্ভ করতেন একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড। বাংলাদেশের এই যে আপনার চলচ্চিত্র জগৎটার বাণিজ্যিকভাবে ওনারা সব ব্যবসা সফল ছবি দিয়েছেন এবং ওনাদের কাজের জন্য এই ইন্ডাস্ট্রিটা বেঁচে ছিল। প্রয়াত আজিজুর রহমানের সহধর্মিণী জানালেন, আজিজুর রহমান কখনো সমঝোতা বা চাটুকারিতা করেননি। জীবন ব্যয় করেছেন চলচ্চিত্র নির্মাণে। উনি বলতেন যে আমি তো দর্শকের থেকে পুরস্কার পেয়েছি, আমার দর্শক তো আমাকে পুরস্কার দিয়েছে। আমার প্রত্যেকটা ছবি এত হিট ছবি আমি দিছি, আমার কোনো আক্ষেপ নেই। ব্যতিক্রমী গল্প, নিরলস পরিশ্রম আর নতুন প্রযুক্তির ওপর গবেষণা আজিজুর রহমানের ছবিগুলোকে নিয়ে গেছে অন্য মাত্রায়। চলচ্চিত্র বোদ্ধারা মনে করেন তার চলচ্চিত্রগুলো আলোচনায় থাকবে যুগের পর যুগ। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। বাদ আসর আমবায়ানের মাধ্যমে শুরু হবে 58তম বিশ্ব ইজতেমা তৃতীয় পর্ব। পাকিস্তানের তাবলিগ জামায়াতের জিম্মাদার মাওলানা হারুন বয়ান করবেন। বয়ান বাংলায় তর্জমা করবেন মাওলানা আব্দুল্লাহ। মাগরিবি নামাজের পর বয়ান করবেন তাবলিগ জামাতের নিজামুদ্দিন মার্কাসের আলেম মাওলানা ইয়াকুব জিলানি। এই পর্বে অংশ নিতে তুরাগ তীরে আবারও জড়ো হয়েছেন হাজার হাজার মুসল্লি।
ইজতেমা উপলক্ষে টঙ্গী এলাকা জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। শুক্রবার দুপুরে এই মাঠে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুম্মার নামাজ। ইজতেমার এ পর্বের আখেরি মোনাজাত রোববার। গত কয়েক বছর ধরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জামায়াত বিশ্ব ইজতেমা 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে। এবার বিশ্ব ইজতেমা হচ্ছে 3 পর্বে। তুরাগ তীরে এটি মাওলানা সাদ পন্থীদের বিশ্ব ইজতেমা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াশিংটন সফরে গিয়ে নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন একে অপরকে উষ্ণ আলিঙ্গন করেন তারা, একে অপরের সঙ্গে হাসি ঠাট্টাও করেন। সফরকালে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য ছাড়াও শীর্ষ মার্কিন ব্যবসায়ী নেতৃত্ব এবং ভারতীয় আমেরিকান সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি স্পেস এক্স এবং টেসলার প্রধান ইলন মাস্কের সঙ্গেও দেখা করতে পারেন। ভারতে ক্রমবর্ধমান বৈদ্যুতিক যানবাহন খাতের আয়তন বৃদ্ধির বিষয়ে আগ্রহী নরেন্দ্র মোদী। টেসলার একটি কারখানা স্থাপন করার বিষয়ে আলোচনা হতে পারে। নিটল টাটা, কৃষি সংবাদ। পাহাড়ি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান করে সম্ভাবনার আলো দেখিয়েছেন রাঙামাটির স্থানীয় সাংবাদিক হিমেল চাকমা। হিমেলের পুষ্টি বাগানের সফলতা দেখে এগিয়ে এসেছে রাঙামাটি কৃষি বিভাগ। প্রকৃতি সংবাদ। পর্যটন শিল্পের নতুন সম্ভাবনা বরগুনার বেতাগের ঝোপখালি পাখির চর। হাজারো পাখির কলকাকলিতে মুখর প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত দক্ষিণের এই চরের দৃশ্য দেখে মুগ্ধ হবেন ভ্রমণ পিয়াসীরা। স্থানীয়রা বলছেন এই চরকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। আর এই বিষয়ে কাজ করছে উপজেলা প্রশাসন। খেলার খবর সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন, 6 সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও বিবেচনার উদ্যোগ। গণ অভ্যুত্থানে 848 নেতাকর্মীর প্রাণহানিতে ট্রাইব্যুনালে বিএনপির আরও একটি অভিযোগ, জাতিসংঘের রিপোর্ট অকাট্য দলিল মন্তব্য। জুলাই অভ্যুত্থানে জাতিসংঘের প্রতিবেদনকে সরকারের স্বাগত, বিদেশি নাগরিকদের জন্য অনলাইনে অন অ্যারাইভাল ভিসা কার্যক্রম উদ্বোধন। বিশ্ব সরকার শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুবাইয়ে প্রধান উপদেষ্টা, বিমানবন্দরে আমিরাতে ক্রীড়া মন্ত্রীর অভ্যর্থনা। শেয়ার বাজারে 10 লাখের কম বিনিয়োগের ঋণ সুবিধা না নিতে টাস্কফোর্সের সুপারিশ, ভালো শেয়ার আনতে ব্রোকারদের দাবি। এবং টেকসই চামড়া শিল্প গড়ে তুলতে অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে বিশিষ্টজনদের আহ্বান, আরও পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের দাবি। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।